জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর 5টার পাঁচের শুরুতে আমি স্টুডিওতে ডেকে নেব বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে দিল্লিতে কিছুক্ষণ আগেই দুর্দান্ত শো করলেন মেসি, এবং সেখানে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা থেকে শুরু করে, যদিও দিল্লিতে আজ বেশ পলিউশনের চাপ ছিল সকাল থেকে, কিন্তু এর আগে আমরা মুম্বাই দেখেছি, হায়দ্রাবাদ দেখেছি, একেবারে সুষ্ঠু প্রোগ্রাম, এবং তা থেকে সোশ্যাল মিডিয়া অনেকে আক্ষেপ করছেন এই ছবি তো কলকাতাতেও দেখা যেতে পারত। এই প্রশ্ন কিন্তু বিরোধীরা করছে, সাধারণ মানুষ করছে, তৃণমূলের অন্দরেও প্রশ্ন উঠছে, কিন্তু কলকাতায় কেন হলো না? এই প্রশ্নের উত্তর খুঁজবো। শুরুতেই তন্ময়দার কাছেই যাব। তন্ময়দা, কলকাতায় হয়নি, অত্যন্ত দুঃখজনক যে ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে এই ঘটনাতে শোকাহত হয়ে তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে যা যা করার সেগুলো করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে যে কারা আসলে কলকাতার এবং রাজ্যের বদনাম করার পিছনে কাজ করেছে, কেন অব্যবস্থা ছিল সেটা প্রমাণিত, তাই নিয়ে আবার নতুন করে চর্চার দরকার পড়ে না। কিন্তু কেন এবং কারা এর পিছনে, তাদের প্রত্যেককে আইনের আওতায় কারা বলে মনে হয় তন্ময়দা? না, আমার মনে হওয়ার উপর হবে না। একটা 5 জনের কমিটি করা হয়েছে এবং হাই এম্পাওয়ার্ড কমিটি, একজন রিটায়ার্ড জাজ আছেন সেখানে। কিছু তো একটা সন্দেহ আছে যে এর পেছনে এরা জড়িত, সেই জন্যই কমিটি। মানে সব দায় কি শুধু শতদ্রু এবং আয়োজকদের? না, আয়োজকদের দায়িত্ব আছেই, তারা তার দায়িত্ব। ওই একই আয়োজক তো মুম্বাইতে শো করলো, হায়দ্রাবাদে করলো, দিল্লিতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই, তারা সব জায়গায় করেছেন, সব জায়গায় শো করেছেন। এখানে আগে যে ঘটনা ঘটে গেছে তার পরবর্তীকালে শো করেছেন, তারা সাবধান হয়ে গেছেন। তাদের বোঝা উচিত ছিল, তারা তো দফায় দফায় বিভিন্ন লোকজনের সঙ্গে মিটিং করেছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের যারা অধিকর্তা তাদের সঙ্গে মিটিং করেছেন, এবং এই ডিটেলস শিডিউলও নাকি ক্রীড়ামন্ত্রীকে দেওয়া হয়নি। পুরোটাই সামনে আসবে, এই তদন্ত হচ্ছে, তারা পুরো বিষয়টাকে সবার সামনে আনবেন যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল, কোথায় ল্যাপসেস হলো, এবং সেই ল্যাপস হওয়ার জন্য বাংলার মুখ লজ্জায় লাল হয়ে গেল। এবং এর পিছনে যারাই ছিল, আবার বলছি, এর পিছনে যে বা যারা ছিল, কাউকেই ছাড়া হবে না, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। প্রীতম, তোমার নির্লজ্জ তৃণমূল এবং তৃণমূলের সবাই, এই হচ্ছে তার ছবি, সেই চাঁদ বদন যাদের দেখার জন্য আজকে বাংলা তথা বিশ্বের অনেক জায়গা থেকে, ভারতের অনেক জায়গা থেকে টাকা দিয়ে তোমার মেসিকে দেখার জন্য, ফুটবলের ভগবান মেসিকে দেখার জন্য এসেছিল এই চাঁদ বদনকে দেখতে না। এবং সেই জন্যই আজকে তুমি বলো তো, এই তুমি যে বলে না, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, সবাই আজকে ওখানে মেসি গেছে, প্রোগ্রাম করেছে, বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন ভিভিআইপিরা ওখানে ছিল, সিএমরা ছিল, অন্যান্য লোকেরা ছিল, কিন্তু আজকে কোন একটা লোক যে এইভাবে ব্যবহার করেছে, এইভাবে ব্যবহার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আজকে এই তোমার অরূপ বিশ্বাস, সুজিত বোস, তোমার আমি ভাবতে অবাক লাগে যে আজকে তোমার এই একজন ভদ্রলোক মিস্টার শাওন বলে, হ্যাঁ, তিনি হচ্ছেন ওই টিমের যারা ইভেন্ট ম্যানেজার, সেই টিমের একজন লোক। সে বলছে যে ভদ্রলোক যাকে অ্যারেস্ট করে, যাকে স্কেপবোর্ড বানিয়েছে শতদ্রুকে, তাকে বলছে সে তো সব পিন পয়েন্ট করেছিল, সব পিন পয়েন্টেড, এবং তার যদি ফেসবুক এখনও খোলা আছে, খুলে দেখো, একটা করে মেসির জার্সি দিয়েছে এবং একটা করে বলেছে যে এখানে মমতা ব্যানার্জি ইনভাইটেড, এখানে আজকে ফাডনবিসজি আসবে, এখানে আজকে এই আসবে, এভাবে করে পরিষ্কার করে বলা আছে। আজকে কেন বাংলার এই সেরা খেলা ফুটবলের যে একটা এত বড় অনুষ্ঠান, এত বড় ফুটবলের মহারাজ বলতে পারো সারা বিশ্বের, উনি আসলেন আজকে বাংলার মহারাজ, একসাথে দাঁড়িয়ে কেন আমরা কোনো ওরকম একটা বাঙালি একটা ফুটবলের মহারাজকে ছবি দিচ্ছে বা কিছু উপহার দিচ্ছে, এরকম ছবি সারা বিশ্বকে দেখাতে পারলাম না? কেন একজন ওই ইভেন্টের একজন লোক আজকে বলছে, আমি নাম বলতে পারবো না, বাস্টার্ড বলছে যে তোমার এখানকার কিছু লোকজনকে, হুয়ার কিছু লোকজন, কারা এই কিছু লোকজন, এই হচ্ছে কিছু লোকজন। মমতা বলছে লজ্জা হবে না? মমতা বলছে আর এখন অব্দি লজ্জা হবে না? আজকে তুমি বলো, এত বড় একটা ইন্টারন্যাশনাল মানে অ্যাক্লেমড একটা প্রোগ্রাম, যেখানে তোমার একজন ইন্টারন্যাশনাল ফেমাস, সারা বিশ্বের তোমার সবার যারা ফুটবল বলে জিনিসটাকে চেনে, তারা সবাই লিওনেল মেসিকে ভালোবাসে, তিনি যখন আসলেন, সেখানে আমাদের বাংলার যারা আমরা বলি, যারা ফুটবল প্রেমিক আমরা বাঙালিরা, তোমার বাঙালির সেরা ফুটবল বলি আমরা,
তোমার সেখানে এসে আজকে একটা প্রোগ্রামে এরকম অবস্থা। এবং যারা ফুটবল প্রেমী অত হাজার হাজার টাকা দিয়ে তোমার ওখানে লিওনেল মেসিকে দেখতে গেছে, তারা কি পেয়েছে? তারা তো মেসিকে দেখতে পায়নি, তারা এই চাঁদ বদনদের দেখেছে। আর কি খেতে পেয়েছে? পেয়েছে 200 টাকার জল, পেয়েছে 500 টাকার চাউমিন, পেয়েছে তোমার পুলিশের লাঠি। আজকেও অ্যারেস্ট করছে লোকজনকে, কিসের জন্য? কবে এই তোমার সুজিত বোস আর অরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করা হবে? তুমি বলো, এই যে তুমি আমাদের ফেসবুক খুলে দেখো না, ওখানে তো আমরা দিয়ে দিয়েছি। ওখানে আইপ্যাকে কাজ করা ভদ্রমহিলা থেকে শুরু করে অভিষেকের তোমার ভাইটা থেকে শুরু করে তাদের সব লোকজন একদম মেসিকে জড়িয়ে ধরছে। আর এটা কী ধরনের অসভ্যতা? এর আগে 2011 সরকারের থাকার সময় যখন মমতা ব্যানার্জি তখনও জাস্ট মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন তোমার এই মেসি এসেছিলেন, তখন তার দায়িত্ব ছিল মুকুল রায়। কোনোদিনও দেখেছো তার ছবি দেখাতে? আসলে এই যে আমরা যে বলি না যে এই ভাইপো আয়ন হয়ে এই যে তোমার সরকারটা পুরো সিন্ডিকেট বাহিনীতে পরিণত হয়েছে, সবটাই ডায়মন্ড হারবার মডেল। ওই ডায়মন্ড হারবার মডেল করতে গিয়ে আজকে এই দুরবস্থাগুলো, এবং বাঙালির মাথা হেড হয়ে গেল। এই প্রথম কোনো একটা প্রোগ্রামে, ইন্টারন্যাশনাল অ্যাক্লেম প্রোগ্রাম, আমারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একটা প্রোগ্রামে আসার আগে উনি জয় বাংলা বলে সবাইকে শান্ত করতে পারলেন না, উল্টো পালিয়ে গেলেন। এটা আমাদের লজ্জা বাঙালির প্রতি। আমি তন্ময়দার কাছে আসার আগে মদন মিত্র কি বলেছেন এই গোটা ঘটনায় শোনাবো। খারাপ করে আমি কোনোদিন বিশ্বাস করি না কেউ ইচ্ছে করে খারাপ কাজ করতে পারে। ইট ইজ নট পসিবল। আমি মদন মিত্র, আমি কাজ করতে গেলাম ভুলে, কিন্তু আমি ইচ্ছে করে খারাপ কাজ কখনো করতে পারি। ঠিকই তো তন্ময়দা, ইচ্ছা করে কেই বা করবে? এত বড় ইভেন্ট, শতদ্রু এর আগেও অনেক ইভেন্ট সামলেছেন, তিনি ইচ্ছে করে এই কাজগুলো করবেন? তিনি বাংলার মানুষের ফুটবল পাগলামি জানেন না, এটা তো মনে করার কোনো কারণ নেই। না, আমি একটা কথা তার আগে, প্রীতম অনেক কথা অনেকের নাম নিয়ে বলল, ছবিও দেখালো ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। আমি বলছি অমৃতা ফড়নবিস, তিনি কে? তিনি তৃণমূল করেন? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি, তার কি পরিচয়? তার পরিচয় হচ্ছে তিনি মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রীর স্ত্রী। তিনি যখন মেসিকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন, তখন এই নির্লজ্জতার প্রকাশ পায় না? যে নির্লজ্জতার কথা বলা হচ্ছে এই রাজ্যের একজন মন্ত্রী সম্পর্কে, কারণ তিনি বাঙালি, তাহলে তার সম্পর্কে এটা বলা যায়। যেহেতু ওখানে তারা গুরুদেব, তারা জড়িয়ে করে সম্পর্কে বলা যায় না। আরে বাবা, সেলফিটা তুলতে গেলে সেটাতে ডিসটেন্স মেইনটেইন করতে হয়, সেটাই অশিক্ষিত লোকেরা জানে না, সিন্ডিকেটের লোকেরা জানে না। এটা আমাদের বাঙালি লজ্জায় পরিণত করেছে। মমতা ব্যানার্জি সিন্ডিকেট তোলাবাজগুলোকে আজকে এত বড় বড় জায়গায় বসিয়ে আজকে এই অবস্থা হয়েছে। আমি তো বললাম এর আগেও 2011-তে মেসি এসেছিল ফুটবল খেলতে, তখন সিন্ডিকেট বাজগুলো ভিতরের ঢুকে গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগানটা কেন দিতে হয়েছিল? মেসির খেলা দেখতে, ঠিক আছে, তাতে জয় শ্রীরাম স্লোগানটা কি আছে? পিছনে বিজেপি ইচ্ছাকৃতভাবে এই গন্ডগোল করবে বলে ভেবেছিল, তদন্তে বেরোবে এগুলো। কেন সেখানে গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম দিতে হলো? ছিল তো মেসি একটা গেরুয়া পতাকা মানে বিজেপি, জয় শ্রীরাম মানে বিজেপি, এটা বুঝে নাও। তার কারণ হচ্ছে এটাই তো আমাদের গর্ব। না তোমার কথা শোনা যাচ্ছে না, তন্ময়দার কথা শোনা যাচ্ছে। বিজেপির লোকেদের ভাবা এতে কেউ কারো কথা শোনা যায় না, কেউ কারো কথা শোনা যায় না। তন্ময়দা, সেটা হচ্ছে যে আপনি মহারাষ্ট্রের উদাহরণ টানলেন, কিন্তু প্রোগ্রাম তো ক্যান্সেল হয়নি। আমরা ওখানে দেখলাম অজয় দেবগানের মতন ফিগার, টাইগার শ্রফের মতন ফিগার একেবারে সুশৃঙ্খলভাবে আসছেন। সচিন তেন্ডুলকর তিনি আসছেন, কি সুন্দরভাবে অনুষ্ঠান আমরা দেখলাম। ফুটবলে শট মারলেন মেসি, দারুণ একটা শো দেখলাম আমরা, টিভিতে দেখতে হলো অবভিয়াসলি। না ঠিকই, সচিন তেন্ডুলকরের মতো ফিগার তো আসবেনই, তিনি ভারত রত্ন, পৃথিবী বিখ্যাত একটা মানুষ, তিনি এসছেন, সেটাই স্বাভাবিক, তিনি আসবেন। কিন্তু সেখানে অজয় দেবগন এবং টাইগার শ্রফ যখন ঢোকে, তখনও কিন্তু দর্শকদের মধ্যে যে ধ্বনি শোনা গেছিল, সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছো, তারা কি বলছিলেন, তারা সেটাও পছন্দ করেনি। যাই হোক, সেই বিষয়ে আসছি না। আমার বক্তব্য হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, তারপর বাকিরা সাবধান হয়েছে, ভালো হয়েছে, আয়োজকদের পক্ষ থেকে বাকি রাজ্যগুলো বেঁচে গেছে। কিন্তু প্রথমেই কলকাতায় ছিল এবং সেখানে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, সবে তো 5 জন অ্যারেস্ট হয়েছে, আস্তে আস্তে পাতা খুলবে, বোঝা যাবে কিভাবে পুরোটা হলো। আমার বক্তব্য হচ্ছে বিজেপি বলছে, তারা বলতেই পারেন এবং সবাই বলছে, বলা তো অন্যায় নেই। এই ঘটনার নিন্দা আমিও জানাচ্ছি,
অন ক্যামেরা জানাচ্ছি যে অত্যন্ত জঘন্য একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার কোনো জায়গায় ছিল না, অব্যবস্থা হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে রাজ্য সরকার তো এর আয়োজক নয়, আয়োজক একটা বেসরকারি সংস্থা। যখন কুম্ভ মেলায় 82 জন পদপিষ্ট হয়ে মারা গেল, তার আয়োজক সরকার ছিল, সেই দায় সরকার নিতে পারে না। আর এখানে একটা মানে বেসরকারি সংস্থা আয়োজক, তাদের দায়টা সরকারের উপর চাপাচ্ছে। সরকার তো সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছে, আইনের আওতায় এনে কিভাবে কমিটি গঠন করা যায় সঙ্গে সঙ্গে বোধহয় আধ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ওইরকম পোস্ট করেছেন, এবং অন্যদের দায় যাতে বাংলার বদনাম না হয় তার জন্য নিজে দুঃখ প্রকাশ করেছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নমনীয়তা দেখিয়েছেন, সেই জায়গাটা বুঝতে হবে। আচ্ছা প্রীতম, প্রথম কথা হচ্ছে এরকম একটা ছবি আমরা বাংলার মহারাজের সাথে, ক্রিকেটের মহারাজের সাথে এরকম একটা আশা করেছিলাম, জানো তো সভ্য। এটা আমাদের দুঃখ, আমাদের এটা কোনোদিনও এর ভরপাই তৃণমূল সরকার করতে পারবে না। 2026 এদের বিসর্জন হবে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু এই যে আমাদের যে বাংলার যেই আজকে এটা ঘটিয়ে দিল না এই তৃণমূল সরকার এবং এই সিন্ডিকেট বাহিনী, শুধু টাকা দিয়ে ছবি তোলার বিনিময়ে এগুলো বিক্রি করে সম্ভবত। তদন্ত হচ্ছে, আজকেও হাইকোর্টে যাওয়া হয়েছে। এদের তোমার এই ঘাটের মরা তদন্ত আমরা তো চাই না, আমরা চাই সঠিক তদন্ত হোক এবং সেটা হাইকোর্টে সিটিং জাজকে বসিয়ে করা হোক। তো এই তদন্ত হলে তো সত্যিই আজকে সামনে আসবে যে কত টাকায় একটা সেলফি তোলার জন্য এরা বিক্রি করেছিল। তার কারণ হচ্ছে তৃণমূলের সব কিছু বন্ধ হয়ে গেছে। আজকে কয়লা বন্ধ, আজকে অন্যান্য জায়গায় চুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণে যে মানুষ সজাগ হয়ে গেছে, সেই জন্য আজকে নতুন একটা পদ্ধতি নিয়ে এসেছে এবং শতদ্রুকে আজকে স্কেপবোর্ড বানিয়েছে। তুমি বলো, এই আজকে পুরো সিকিউরিটির অ্যারেঞ্জমেন্টটা তুমি দেখেছো। আজকে ভেন্যুটা কার? ভেন্যুটা হচ্ছে সরকারের, জায়গাটা কার? সরকারের, তোমার সিকিউরিটি কার? সরকারের, তোমার লাইটগুলো কার? সরকারের, সব জায়গায় কার হবে? সব কিছু। এই যে তোমার বলছে যে কোনো রকম কোনো ওখানে নাকি তোমার 200 টাকার তোমার জল, তোমার 400 টাকার চাউমিন, পচা চাউমিন, তুমি ছবি দেখবে একটার পর একটা ছবি ভিডিও সব আছে তোমার কাছে, থাকলে তুমিও দেখিয়ে দিও। তুমি এই যে এই কথা বলছে, তুমি বলো তো এই একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমার সুজিত বোস, সে তোমার টিকিট বিক্রি করছে সবার মধ্যে, এই নাও মানে টিকিট। আরে আমাদের তো খবর আছে প্রায় 40,000 টিকিট শতদ্রু থেকে নিয়ে নিয়েছে এবং তারা যথেচ্ছভাবে তোলা মূল্যে টিকিট বিক্রি করেছে। সেম জিনিসটা এই যে 2011-তে যেই সিকিউরিটির দায়িত্ব ছিল একজন দীপাঞ্জন বাবু বলে একজন, এখন রিটায়ার করেছেন, উনি অন ক্যামেরা বলেছেন যে এর আগেও মেসি এসছিলেন, তখন 2011 সাল, এই মমতা ব্যানার্জির সরকার, তখন উনি সিকিউরিটির দায়িত্ব ছিলেন, তখনও এরকম যে তখন স্পোর্টস মিনিস্টার সে বলেছিল আমার 200টা লোক ঢুকবে, উনি বলেছেন ঢুকতে দেবো না। তার কারণ হচ্ছে উনি নমনীয় হননি। আজকে নমনীয় কারা হয়েছে, তার কারণে যে শতদ্রু নমনীয় হতে বাধ্য হয়েছে, তার কারণ হচ্ছে এদেরকে স্কেপবোর্ড বানানো হয় এই, এবং এদের যে পুরো টাকা তোলার মেশিনারিটা এটা শতদ্রুকে সামনে রেখে তারা করেছে। যে তুমি তার ফেসবুক দেখলে তুমি বুঝতে পারবে, একটার পর একটা প্রতিটা জায়গায় বলে গেছে। আচ্ছা তুমি বলো তো, যখন তোমার এফআইআর করা হলো, যখন অ্যারেস্ট করা হলো, দুটোর মধ্যে ব্যবধান সেম ওই আরজি করার মতো, কাকে বাঁচানোর জন্য করছে? আরে তুমি বলো তো, তুমি তো সবার আগে অ্যারেস্ট করা উচিত ছিল বা এতক্ষণে পদত্যাগ করা উচিত ছিল এই ক্রীড়ামন্ত্রীর। আজকে যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বলেন উনি মানে 100 যিনি বলেন যে 100 মানে 294 উনি একা, উনি তো চলে আসতে পারতেন, এসে ধরে মাইক নিয়ে বলতে পারতেন বাংলার জনগণ আমি চলে এসেছি তোমাদের রক্ষা করতে, যেরকম করোনাতে বাঁচিয়েছিলেন সবার প্রাণ টান, চলে আসতে বলতে পারতেন যে আমি বাঁচাচ্ছি, জয় বাংলা, সবাই চুপ করে বসে থাকতো, বসে যেত। উনি করলেন না কেন পালিয়ে গেলেন? কারণ উনি বুঝে গেছিলেন যে এই অপদার্থ সিন্ডিকেট বাহিনী যা করার করে ফেলেছে, মানুষ খেপে গেছে এবং খেপে গিয়ে আজকে যা করার করে ফেলেছে। এবং তুমি বলো যে আজকে যারা অত টাকা 15,000, কেউ 20,000, কেউ 25,000 এত টাকা দিয়ে নাকি তোমার টিকিট কেটে এসছে, তারা কাকে দেখতে পাচ্ছে? স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস এবং তাদের লোকজন, তারা দেখতে চায়নি তো। এবং তাদের ইভেন্টের লোকজন কাকে বলছে বাস্টার্ড, এটা ওপেন প্রোফাইলে আছে, দেখে নাও কাদের ভালো লাগছে। বাঙালিকে কেউ একজন বাস্টার্ড বলে কথা বলবে এবং সেটা আমাদের মানতে হবে। কাদের জন্য মানতে আমরা বাধ্য হচ্ছি, কাদের জন্য শুনতে হচ্ছি? এই তৃণমূলের জন্য, এই তৃণমূল সরকারের জন্য। এই তৃণমূল সরকার সব কিছু ফেলিয়ার। আজকে বাংলার তোমার মান সম্মান সারা ভারতবর্ষ তথা পুরো বিশ্বের কাছে মাথা নত হয়ে গেছে। আচ্ছা আমি তন্ময়দার কাছে আসার আগে সিপিএম এর তরফে নির্দিষ্ট একটা অভিযোগ উঠছে এবং এই দাবিতে সুর আরো তাদের চড়বে। শতরূপ কি বলছেন শোনাই, তারপর আসছি তন্ময়দার কাছে। হায়দ্রাবাদে কি বোম্বেতেও তো ইভেন্টটার অর্গানাইজার শতদ্রু দত্তই ছিল, ওখানে তো ইভেন্টটা তার এজেন্সি করলো, তার কোম্পানি করলো, সেখানে হতে পারলো। অথচ পশ্চিমবাংলাতে কলকাতায় ঘটনাটা ঘটলো, তার কারণটা কি? মেসির মতো একজন প্লেয়ার
সে তো টাকা না পেয়ে প্লেনে উঠবে না ভারতে আসার জন্য, তাকে তো অ্যাডভান্স টাকা দিতে হয়েছে। আমরা দাবি করছি গত 6 মাসে শতদ্রু দত্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন বার করে দেখা হোক কোনো তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রীর কাছ থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা মেসিকে দেওয়ার জন্য। হঠাৎ করে একটা কর্পোরেট ইভেন্ট এরকমভাবে তৃণমূলের বাবার সম্পত্তি হয়ে গেল, তার পেছনে কার কালো টাকা কোথায় খেটেছে? বিনয় মিশ্র, অভিষেকের গরু পাচারের পার্টনার, সেই সনকা হসপিটাল এই ইভেন্টের স্পন্সর ছিল। কার টাকা আসলে খাটছিল? এই ডালমিয়া সিমেন্ট থেকে শুরু করে গোয়েঙ্কা থেকে শুরু করে সেই ব্যবসাদাররা এই ইভেন্টের মূল স্পন্সর ছিল। এখানে দুয়ে দুয়ে কোথায় চার হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা রয়েছে। তন্ময়দা, না, সিপিএম তো পুরো মানে শতরূপ সিবিআই এর ডিরেক্টর হলে ভালো কাজ করবে, ও তো সব বলে দিল কোথা থেকে কোথায় গেছে, মানে ইডির হলে আরো বেটার হবে, মানি ট্রেল অবধি বলে দিল কোনখান থেকে কার ইনভেস্টার কোথায় কাকে ইনভেস্ট করেছে। কিন্তু বিষয় হচ্ছে প্রীতম বলছে শতদ্রুর কথা, শতরূপ বলছে শতদ্রুর কথা, তো সেই শতদ্রুকে তো অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল। এইবার সেখান থেকে কি বেরোচ্ছে সেটা আমরা আগামী দিন জানতে পারবো। আর শতরূপ বড় বড় কথা বলছে। আমি 2008 সালের 8 ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়ার লেখার হেডলাইন হচ্ছে মারাদোনা ট্রমাটাইজ, সিপিএম মেন হিট স্ক্রাইবস। তখন মারাদোনা বলেছিলেন ওই সাদা টুপি পরা লোকটা যেখানে আছে আমি ওর কাছে যাব না, ওই মঞ্চেই ওঠেননি। এই ইতিহাস কি ভুলে গেছে সিপিএম? নাকি তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন ডিজিটাল মিডিয়া ছিল না, তার জন্যে খুব সহজেই দায়িত্বটা এড়িয়ে যাওয়া যাচ্ছে? সেই সময় দাঁড়িয়ে মারাদোনার গায়ে আঁচড় পড়ে গেছিল, মারাদোনা সেই জন্যে ওখানে যাননি, একদম মঞ্চ না গিয়ে সামনে খেলা করে বেরিয়ে চলে গেছেন। মঞ্চে তখন দাঁড়িয়ে একই অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে ওঠে তন্ময়দা, যে এখন তৃণমূলের জন্য এই অবস্থা হচ্ছে, একই অভিযোগ তো বিজেপি তাই করছে। না, বিজেপি অভিযোগ যেটা করছে, বিজেপি অভিযোগ করছে না, সারা বাংলার মানুষ করছে। বিজেপি আগে অভিযোগ করছে না, বিজেপি তো বাংলার মানুষের মধ্যে পড়ে, পুরো বাংলার মানুষ করছে, তৃণমূলের লোকও করছে। এইমাত্র তন্ময় নিজে স্বীকার করলো যে অপব্যবস্থা ছিল, এত দায় স্বীকার করবে না। সারা বাংলার মানুষের সঙ্গে আমরাও করছি। হ্যাঁ তো বললাম তো, আরে শোনোনি তুমি, বললাম তো তুমিও পড়ছো, তুমিও পড়ছো, তোমাকে সেলফি তুলতে দেখিনি, বা অন্য লোকজনকে দেখেছি আমরা। চক্রান্ত আছে, কাদের স্বার্থ আছে সেটা সবার জানার প্রয়োজন। সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে দাও, তোলামূল্য পারবে না। তোমার এর আগে প্রচুর তোমরা করেছো। আচ্ছা এক মিনিট কিন্তু এটা মান সম্মানের ব্যাপার। এই জায়গা থেকে তন্ময়দা, প্রীতম যে কথাটা বলছে, এই যে আলাদা করে কমিটি গঠন করে তদন্ত, এই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে, মামলা হয়েছে না, তদন্ত প্রক্রিয়া নিয়ে কেউ আচ্ছা একটা কথা বলো, যে রাজ্যের মুখ্য সচিব তিনি তো হচ্ছেন প্রশাসনিকভাবে ব্যুরোক্র্যাটদের মধ্যে প্রধান, মানে মুখ্য সচিবের উপরেও কাউকে রেখে তদন্ত কমিটি করা যায়? আমি জানি না। একজন হাইকোর্টের রিটায়ার্ড জাজ রাখা হয়েছে, মুখ্য সচিবকে রাখা হয়েছে, তারপরে আর কমিটিতে আর কাকে রাখতে হবে? পাড়ার মণ্ডল সভাপতিকে রেখে তদন্ত কমিটি হবে? তদন্ত কমিটি করতে গেলে তো এই ধরনের লোকজনই থাকবেন যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন, তারা তো তদন্ত কমিটিতে আছেন। ডিজি কথা বলছেন, হোম সেক্রেটারি কথা বলছেন, মানে আর কাকে চাই? তারা তদন্ত করে, সবে হয়েছে 5 জন অ্যারেস্ট হয়েছে, সামনে আসতে দাও, বাংলার মানুষ জানুক যে আসল সত্যটা কি, কেন গন্ডগোল হয়েছে, কোথায় অব্যবস্থা ছিল। আবার রিপিট করছি, যে বা যারা এর সঙ্গে জড়িত ছিল কাউকে ছাড়া হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে এই ঘটনা নিয়ে যে উদ্বিগ্ন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন, সেটা তো তার অ্যাকশনেই প্রমাণিত হয়েছে, যে অত তাড়াতাড়ির মধ্যে তিনি সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং কমিটি তৈরি করে দিয়েছেন, যার ফলে সামনের দিনে এটা সামনে আসবে। আমরা তো তাই। আচ্ছা প্রীতমের কাছে আসার আগে আমি একটু শুভেন্দুদার বক্তব্য শোনাই। উনি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন, একবার আবার মেসিকে আনবেন যদি ক্ষমতায় আসে বিজেপি। আনুন বিজেপিকে, হায়দ্রাবাদ যদি পারে, দেবেন্দ্র ফাডনবিস যদি পারে, রেখা গুপ্তা দিল্লি যদি পারে, আগামী দিনে বিজেপি আসবে। আমরা মেসিকে নিয়ে আসবো, কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির মতো আমরাই দেখাবো। যাক প্রীতম, কংগ্রেসও কিন্তু দেখিয়েছে, তেলেঙ্গানা কংগ্রেসের। না, আমরা তো তোমার কাউকে না করছি না, তার কারণ হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল ফেমাস একজন আসছেন, সারা ভারতবর্ষের সেটা গর্ব যে আমরা তাকে হোস্ট করছি। আমরা তো অতিথি দেব ভব বলি, আমাদের অতিথি হিসাবে আসছেন, এবং সে নিয়ে আজকে আমরা বাঙালি হিসাবে কোথায় মান সম্মান চলে গেল। আমি তো সেই জন্যই বলছি যে যাকে দিয়েছেন তার তো তিক্ত অভিজ্ঞতা দিয়ে আছে, এই যাকে তদন্ত করতে দিয়েছেন, আমরা দেখেছি এর আগে তাদের তদন্ত। সেই জন্যই বলছি যে সিঁদুরে মেঘ দেখলে তো আমাদের অসুবিধা হয়। তো সেই জন্য আপনারা ইমিডিয়েটলি
এটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বিজেপি টিজেপি কিছু না, এখানে বাংলার মানুষ চাইছে তথা ভারতের মানুষ চাইছে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিটিং জাজকে দিয়ে আপনার এই তদন্তটা কোনো একটা ভারতবর্ষের কোনো এজেন্সিকে দিয়ে দিন, তারা তদন্ত করুক যে মমতা ব্যানার্জির ভাইপোদের কোনো টাকা পয়সা মানি ট্রেল আছে কিনা, মমতা ব্যানার্জির এই অব্যবস্থার জন্য কারা দায়ী, কোন কোন তোমার মন্ত্রীদের দায়ী, যারা এই মন্ত্রীরা আজকে শুধু মমতা ব্যানার্জিকে তো মাথা এটা হয়নি, উনিকে তো ছুটে চলে যেতে হয়নি, ওনাকে তো এই প্রথম 14 বছরে 15 বছরে পালাতে হয়নি, এই প্রথম মমতা ব্যানার্জিকে পালাতে হয়েছে। তো সুতরাং মমতা ব্যানার্জি পালানোর জন্য কারা দায়ী সেটা খুঁজে বার করার দায়িত্ব এই যাদের দিয়েছে তাদের দ্বারা হবে না। তার কারণ তার আগেও এর আগে অনেক কিছু দেওয়া হয়েছিল, এই মুখ্য সচিব থেকে শুরু করে এদেরকে, এরা কী করেছে আমরা সবাই জানি, দেখেছি, এবং এদেরকে দায়িত্ব দেওয়ার পরেও আবার হাইকোর্ট অন্য লোকদের দায়িত্ব দিয়েছে। সেই জন্য যদি সত্যিকারে তদন্ত করতে হয়, সত্যিকারে আমাদের গ্লানির হাত থেকে বাঁচতে হয়, অ্যাটলিস্ট সত্যিটা জানতে দিতে হয়, যারা 15,000 20,000 টাকা দিয়ে তোমার টিকিট কেটে দেখেছে, মেসিকে দেখতে পারেনি, কিন্তু মেসি এই টাকা পয়সা নিয়ে তোলামূলটা কি তৃণমূলটা কি এটাই সত্যি জানাতে হয়, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দেওয়া উচিত। এবং এই যে চাঁদ বদন যাদের একদম প্রমাণিত সত্য, এদেরকে সবার আমি এই জায়গা থেকে আমার সময় খুব কম, তন্ময়দাকে দিয়ে শেষ করব। তন্ময়দা, আজকে যে কজনকে গ্রেফতার করা হয়েছে 5 জনকে, এটা নিয়েও কিন্তু বিজেপির তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে তোমরা যুব সমাজের ভাবনাকে তোমরা অসম্মান করছো। প্রীতম আসো প্লিজ, আমাদের সময় নেই। প্রীতম সময় নেই। তন্ময়দা, খেলাদের ধ্বংস করছে। তন্ময়দা, না, আমি সাংবিধানিক আওতায় মুখ্য সচিবকে বাদ দিয়ে তৃতীয় মানে থার্ড টাইপ এজেন্সি কারা হয় আমার জানা নেই। মানে সাংবিধানিক আওতায় হয় রাজ্য সরকার কোনো একটা তদন্ত কমিটি করবেন এবং সেখানে সর্বোচ্চ পদে যিনি আছেন তাকে রেখে তদন্ত কমিটি করা হয়েছে, না হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর মতো তদন্তকারী সংস্থা হবে। থার্ড পার্টি তদন্ত তো করানো যায় সরকারের পক্ষ থেকে বলে আমাদের জানা নেই। কিন্তু তন্ময়দা, যখন সাধারণ দর্শক গ্রেফতার হচ্ছেন তখন তো প্রশ্ন আরো জোরালো হবে। আচ্ছা প্রীতম প্লিজ, আমাদের সময় নেই, একদম সময় নেই। সেখানে আগে তো বাঙালির লজ্জা হয়েছে, বাঙালির লজ্জা হয়েছে, কাউকে বাঙালিকে 20 সেকেন্ড আছে, প্লিজ বলতে দাও। বলো এই বাংলা বাঙালিকে 20 সেকেন্ড আছে, আমার বন্ধুরা বলতে দাও, আমাকে উত্তরটা নিতে দাও। প্রীতম উত্তরটা নিতে দাও। প্রীতম ঘাড় ধাক্কা দিয়ে প্রীতম উত্তরটা নিতে দাও। ঘাড় ধাক্কা দিয়ে উত্তরটা নিতে দাও। প্রীতম কবে বার করবে? তন্ময়দা খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। কবে বার হবে এরা, কবে বার হবে এই চাঁদ বদনগুলো, কবে বার করবে ধাক্কা দিয়ে? আমিও জিজ্ঞেস করছি বাংলা মানুষের সাথে, কবে বার করবে বলুন তন্ময়দা? যাও, আমার সময় একদম শেষ, আমি উত্তরটা নিতে পারলাম না তন্ময়দা। তন্ময়দা সরি। তন্ময়দা অনেক ধন্যবাদ, প্রীতম অনেক ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।